পাঠচক্র বাংলা ভাষায় অমর হোসেন পাঠচক্রের আহ্বায়ক প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক সিদ্দিকুর রহমান ওসমানী, যিনি আজকের আহ্বায়ক, স্যারকে মঞ্চে আসার অনুরোধ করছি। নিচে হয়ে যাবে। ধন্যবাদ। আমরা সব পাঠচক্রে যেরকম উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করি, আমি আপনাদের একটু অনুরোধ করবো, এখন জাতীয় সঙ্গীত শুরু হবে, একটু দাঁড়িয়ে আমরা আজকের অনুষ্ঠানে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি ভাষা আন্দোলনের শহীদদের, মুক্তিযুদ্ধের শহীদদের এবং অবশ্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 4 নেতাকে, এবং অবশ্যই দেশের মানুষের মুক্তি সংগ্রামে নারী শিশু প্রতিবন্ধী সহ যারাই আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সহকারে স্মরণ করে আজকের অনুষ্ঠান শুরু করছি। এখন আজকের সভা পরিচালনার জন্য এবং সূচনা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকে পাঠচক্রের আহ্বায়ক ডক্টর সিদ্দিকুর রহমান ওসমানী স্যার। উপস্থিত সুধীমণ্ডলী, বাংলার ফাউন্ডেশনের পাঠশালা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ঢাকার রাস্তার যানজট, বায়ু দূষণ, দপ্তরের কাজের চাপ, যাদের দপ্তরে কাজের চাপ নেই তাদের
দ্বিপ্রহরে আহারের পর একটু দিবানিদ্রার আকর্ষণ এবং সর্বোপরি করোনা ভাইরাসের অকরুণ আক্রমণ সবকিছু উপেক্ষা করে আজ যে আপনারা এখানে সমবেত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানে, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আবারও স্বাগত জানাচ্ছি। অবশ্য আমরা এটাও জানি যে আপনারা যে এখানে এসেছেন সেটা আমাদের কথা যতখানি শোনার জন্য নয়, যতখানি অমর্ত্য সেনের জন্য। কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমরাও সেই কারণেই এসেছি। তা আমরা সবাই এখানে মূলত অমর্ত্য সেনের কাজের সম্বন্ধে কথা বলতে এসেছি এবং আপনারা সবাই জানেন আশা করি যে অমর্ত্য সেন স্বয়ং এখানে উপস্থিত থাকবেন বলে ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমরা সব ব্যবস্থা করেওছিলাম এবং প্রচারপত্র যেগুলি ছাপানো হয়েছে, বিলি করা হয়েছে, সবখানে বলা হয়েছে যে উনি নিজে এখানে উপস্থিত থাকবেন এবং সেটাই কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হচ্ছে না এবং তার কারণ মূলত বর্তমানে যে করোনা ভাইরাসের প্রকোপ চারিদিকে ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে মূল কারণ। আর একদিকে উনি অবশ্যই অত্যন্ত বয়স্ক একজন ব্যক্তি, 86 বছর বয়স, 86 বছর বয়স। অন্যদিকে তার মেডিকেল কন্ডিশন এমন যেখানে অত্যন্ত ভালনারেবল, কাজে যদি কোনোভাবে করোনা ভাইরাসের আক্রমণে আক্রান্ত হন তার জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে, যার জন্য ওনার চিকিৎসকরা ওনাকে সুনির্দিষ্ট আদেশ দিয়েছেন কোনো ক্রমেই তুমি যেখানে ট্রাভেল করা দরকার নেই সেখানে করবে না এবং পাবলিক ফোরামে অবশ্যই তুমি উপস্থিত হবে। ডোন্ট এক্সপোজ ইউরসেলফ টু এনি পাবলিক। যার কারণে অত্যন্ত ভগ্ন হৃদয়ে হতাশ হয়ে উনিও বলেছেন আমাদেরকে যে উনি আসতে পারছেন না। আমরাও হতাশ হয়েছি, কিন্তু আমরা তো মূলত ওনার ভালো চাই, দীর্ঘায়ু চাই, সুস্থ থাকুন তাই চাই। কাজে আমরা মোটেই ওনাকে জোর করিনি, উনি আসতে পারবেন না জেনে। অবশ্য সব কিছু আমরা হারাইনি, কারণ যদিও উনি ব্যক্তিগতভাবে আজকে শারীরিকভাবে এখানে উপস্থিত থাকতে পারছেন না, কিন্তু আশা করি তাকে আমরা পাবো তার প্রতিচ্ছায়া স্কাইপের মাধ্যমে। উনি প্রস্তুত আছেন এবং আমি আপনাদের সবার সামনে অমর্ত্য সেনকে এখন উপস্থাপন করছি। কুমার রানা, অমর্ত্য তাকে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি ওটা কাছে নিয়ে যাচ্ছি, একটু এখন একটু সময় লাগবে কিন্তু ঠিক আছে, উনি আসুন, যোগাযোগটা করেন। আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু আমরা ওনাকে দেখতে পাচ্ছি না। এখন দেখুন। আচ্ছা কুমার, ওনার ছবিটা একটু মাঝামাঝি আনতে হবে, সেন্ট্রালি আনতে হবে। সাইডে চলে গিয়ে একটু সেন্ট্রালি নিয়ে আসলে ওনার ছবিটাকে, ল্যাপটপটাকে একটু সরাতে হবে, ল্যাপটপটা নামাতে হবে, ওনার ছবিটা নিচু হয়ে যাচ্ছে। এবার অধ্যাপক অমর্ত্য সেন, তাকে আপনারা সবাই চেনেন এবং জানেন। বাংলাদেশে উনি বহুবার এসেছেন, এবারও আশা ব্যক্ত করেছিলেন, দুর্ভাগ্যক্রমে আসতে পারেননি, কিন্তু স্কাইপের মাধ্যমে উনি আজকে উপস্থিত প্রকৃতপক্ষে। তো আমরা সবাই ওনাকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই অধ্যাপক অমর্ত্য সেনকে অনুরোধ করছি আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য এবং আমাদের অনুষ্ঠান শুরু করার জন্য আমাদেরকে অনুমতি দিন। না, সাউন্ড একটু ডিস্টার্ব হচ্ছে।
লাইন ঠিক আছে, লাইন না না লাইন ভেঙে যাচ্ছে লাইন ঠিক লাইন ঠিক নাই লাইন ভেঙে যাচ্ছে তোমাদের স্যারকে কি একটা হেডফোন দেওয়া যাবে? না আপনারা কি শুনতে পাচ্ছেন? না, আমাদের কথা শুনতে পাচ্ছেন? কথা শুনতে পাচ্ছি কিন্তু লাইনটা ভেঙে যাচ্ছে স্যার কথা শুনতে পেলাম সে তো বলছি কুমার রানা আপনি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে আপনার কথা আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি কিন্তু অমর্ত্য সেনের কথা পরিষ্কার শোনা যাচ্ছে না ভেঙে যাচ্ছে মাইক্রোফোনটা বা কোনো কিছু কি তাকে একটা আলাদা মাইক্রোফোন দেওয়া যায় কানে মুখে মুখে একটা আলাদা মাইক্রোফোন দেওয়া যায় হেডফোন এই বলে তো কোনো শুধু আচ্ছা এবারে শুনুন এটা এখন এখন ছবিটা বাঁকা হয়ে গেছে কথা একটু বেটার না আচ্ছা শোনো তোমরা করে এসো আমাদের নম্বর সাথে দিয়ে এই আমার কথাটা এখানে শেষ করা না স্যার তাহলে কি করা এই ফ্রেমটা থাকুক হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার কি অবস্থা অফরে দিব না এখন অনেক ভালো এখন অনেক ভালো দিব আজকে এভাবেই আচ্ছা থাকবে এভাবেই থাকবে কিছু আমার কথা শুনতে পাচ্ছ জি শুনতে পাচ্ছি 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 শুনতে পাচ্ছ পাচ্ছি এখন পাচ্ছি এবার তাহলে দু একটা কথা বলি জি তো শুনতে বলতে আছি আমার অত্যন্ত লজ্জিত আমার যে প্ল্যান ছিল ঢাকাতে এগিয়ে আসাতে না নানা কারণে হলো না এবং সেটা আমার একটা সমস্যা হবে মাথা রইল কিন্তু এই দিকে আলোচনা হবে সে বিষয়ে আমার খুবই বেশি এবং বাংলাদেশ ব্যাপারটা করেছি তাতে বিভাষী আয় করছে এবং নানা কারণে নানা সমস্যাগুলো লোকের সাথে তুলে ধরেছে এবং এ বিষয়ে যখন তোমার দেখা পরিবেশিত হবে তখন আলোচনা শুরু হবে আশা করি হবে সেই সময় আমি যোগ দিতে চাই এবং আমার কয়েকটা বক্তব্য করতে চাই ওর লেখায় বাংলাদেশের প্রগতি এবং সমস্যা দুটো বিষয়ই খুব কার্যকরভাবে আলোচনা এবং সেগুলোর বিষয়ে আমার দু একটা প্রশ্ন আছে ছোট বক্তব্য আছে এবং সেগুলো আশা করি আজকে আলোচনা করতে আনা যাবে কিন্তু আমি যেটা জানি না যে মানুষের জায়গাটা কি অলরেডি প্রেজেন্টেড হয়েছে আমি এখনো সেটা নিজের কথাটা বলেন না ওটা এখনো প্রেজেন্টেড হয়নি মমতাদা আমরা ওনার প্রেজেন্টেশন আগে ওই বাংলার পাঠশালার পক্ষ থেকে আমরা দুই একটা কথা বলবো
তারপরে ওয়াহিদুদ্দিন মামুন সাহেব ওনার ব্যাপারটা present আচ্ছা হেডফোন থেকে কি হয় শুনতে বিরত হয় আছে এখানে আপনি কি আমার কথা শুনতে পেরেছেন? ওয়াহিদুদ্দিন মামুন সাহেব এখনো প্রেজেন্ট করেননি, তার আগে বাংলার পাঠশালার পক্ষ থেকে আমরা দু একটা কথা বলবো এবং তারপরে উনি তার পেপারটি প্রেজেন্ট করবেন। শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে খুব পরিষ্কার পরিষ্কার হচ্ছে। হ্যাঁ এই জন্য এটা পরিষ্কার কিভাবে করা যায় আচ্ছা ঠিক আছে, এখন আপনি আপনার বক্তব্য আমরা একটু পরে শুনবো। আমরা আপাতত আমাদের বক্তব্যগুলি দিয়ে শুরু করি, তারপরে ওয়াহিদুদ্দিন মামুন সাহেবের প্রেজেন্টেশনের পরে আপনার কাছে আমরা ফিরে আসবো। ততক্ষণে আমরা এখানে অনুষ্ঠান চালিয়ে যাই এবং কুমার রানাকে আমি অনুরোধ করছি আপনাকে যেন একটা হেডফোন জোগাড় করে দেয় যাতে আমাদের কথাগুলি যেন আরেকটু পরিষ্কারভাবে শুনতে পারে। কিন্তু আমরা আমাদের আলোচনাগুলো এখন শুরু করে দিচ্ছি। খুব ভালো আলোচনার শুরুতে বাংলার পাঠশালার পক্ষ থেকে কিছু বলবেন আহমেদ জাভেদ রনি, তারপরে আজকের এই বছরব্যাপী অনুষ্ঠানের যে চক্রের আয়োজন করা হয়েছে সে সম্বন্ধে আমি কিছুটা বলবো, তারপরে বাবু সাহেব তার পেপারটা প্রেজেন্ট করবেন এবং তারপরে আমরা আলোচনার মধ্যে চলে যাব। সেই আলোচনায় মঞ্চ থেকে যে মঞ্চে যারা আছেন তারাও আলোচনা করবেন এবং অডিয়েন্সে যারা আছেন তাদের মধ্যেও যদি কেউ প্রশ্ন করতে চান, আলোচনায় অংশগ্রহণ করতে চান, তাহলে সেখানেও আপনাদেরকে আমরা স্বাগত জানাই। প্রথমত আহমেদ জাভেদ রনি। ধন্যবাদ স্যারকে। অমর্ত্য সেন স্যার আছেন, আমি এখানে বেশি একটা সময় নষ্ট করব না, জাস্ট শুধু বলি যে আপনাদেরকে যদি একটা অনুরোধ করি, আজকে আমাদের সভাপতি অনুরোধ করেছেন আপনাদের সেলফোনগুলো যদি একটু অফ করেন তাহলে আমাদের এখানে নেটওয়ার্কটা একটু বেটার হতে পারে বলে উনি মত দিয়েছেন। তো সেটা যদি করেন তাহলে আমাদের একমাত্র মনোযোগ অমর্ত্য সেন স্যারের কথা শোনা, তো সেইটা আমরা করতে পারবো। বাংলার পাঠশালার আজকে 1 যুগ 12 বছর। 12 বছরে আমরা প্রত্যেক বছর একটা করে পাঠচক্র করেছি বিভিন্ন গুণী ব্যক্তিদের উপরে বা বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। এবছর আমরা অধ্যাপক অমর্ত্য সেন স্যারকে বেছে নিয়েছি এবং অমর্ত্য সেন স্যারকে অনুরোধ করেছি যে তার লেখাগুলোর উপরে আমরা তরুণরা পাঠ করতে চাই, আমরা আলোচনা করতে চাই, তর্ক বিতর্ক করতে চাই আমাদের একটা সমৃদ্ধ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে। বাংলা পাঠশালার মূলত উদ্দেশ্য একটি ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ এবং একটি বৈষম্যমুক্ত সমাজ নির্মাণের জন্য জ্ঞানগত যে নির্মাণটা করা দরকার সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। আমি আর আপনারা জানেন আমাদের ওয়েবসাইটে সব তথ্য আছে, আমি এখানে আর এক বিন্দুও কথা বাড়াবো না। আমি শুধুমাত্র আমাদের এই আয়োজনে যারা ধন্যবাদ দিয়ে সহযোগিতা করেছেন তাদের একটু ধন্যবাদ দিই। প্রথমে অমর্ত্য সেন স্যারকে ধন্যবাদ জানাই, কারণ স্যার আমাদের এই তার উপর পাঠচক্র করার অনুমতি দিয়েছেন এবং তার সমস্ত লেখা নিয়ে আমরা যে লেকচার প্ল্যান করেছি, যেটা নভেম্বরের 21 তারিখ পর্যন্ত চলবে, আমাদের 12টা ক্লাস এবং বাংলা ভাষায় হবে এবং 4টা পাবলিক লেকচার হবে, এই 16টা আয়োজন হবে। এই সিলেবাসটা স্যার অনুমোদন করে দিয়েছেন এবং পরবর্তীতে আমরা যখন প্রাথমিক পর্যায়ে 2 বছর আগে পাঠচক্রটা সিলেবাস ডিজাইন করি তখন ডক্টর কুমার রানা প্রতিটি ট্রাস্টে, যিনি অমর্ত্য সেনের পাশেই আছেন, তিনি আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাকে ধন্যবাদ জানাই। এরপর আজকের আহ্বায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান ওসমানী স্যারকে ধন্যবাদ জানাই, কারণ তিনি সিলেবাসটাকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন। 4 নম্বর আমাদের শিল্পী কার্টুনিস্ট রফিকুল নবী স্যারকে ধন্যবাদ জানাই, তিনি এই আমাদের পোস্টার এবং ব্যাকড্রপের বিউটিফুল যে ডিজাইন উনি ভলান্টারিলি করে দিয়েছেন, সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই শিল্পী শাহিন কিবরিয়াকে, যিনি এটাকে গ্রাফিক্সে রূপান্তর করেছেন। অবশ্যই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান স্যারকে আমাদের সার্বিকভাবে তত্ত্বাবধান এবং আয়োজনে সাহায্য করার জন্য। সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান স্যারকে ধন্যবাদ জানাই আমাদের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা করার জন্য। এবং ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, মাননীয় উপাচার্য মহোদয় এবং 2জন উপ উপাচার্য মহোদয়কে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কথা আলাদা করে বলছি, ডক্টর কামাল উদ্দিন আহমেদ স্যারকে, তাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের স্কাইপের সুবিধা এবং এটা আমাদের এখানে পারমিশন ছিল না, সেটা উনি বিশেষভাবে একটা পারমিশন দিয়ে ব্যবস্থা করে দিয়েছেন, সেই জন্য তাকে ধন্যবাদ জানাই। জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর আবুল বরকত স্যারকে ধন্যবাদ জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর এম আকাশ স্যারকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই আমাদের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন, বাংলাদেশ ব্যাংক, প্রতিটি ট্রাস্ট বাংলাদেশ, বিকাশ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্দার্ন ইউনিভার্সিটি। আমি খুবই সংক্ষেপে করে বললাম এই জন্য যে আসলে আমরা অমর্ত্য সেন স্যারের কথা শুনবো, আমার কথার পরেই মূল বক্তা কিবোর্ড স্পিকার তার বক্তব্য রাখবেন। ওসমানী স্যার। আমার আরেকবার মঞ্চে আসার কারণ হচ্ছে এই যে বাংলার পাঠশালা ফাউন্ডেশন যে বছরব্যাপী পাঠচক্রের আয়োজন করেছে, সেই পাঠচক্রের বিষয়বস্তু সম্বন্ধে দু একটি কথা বলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে আজকে আলোচনার পুরো পাঠচক্রের একটি নাম আছে, সে নামটা হচ্ছে সমৃদ্ধ ও ন্যায্য সমাজের সন্ধানে অমর্ত্য সেন। কেমন করে একটি সমৃদ্ধ সমাজ গড়ে তোলা যায় এবং সেই সমৃদ্ধ সমাজ কেমন করে একটি ন্যায্য সামাজিক ব্যবস্থার মাধ্যমে সবার জন্য প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি আনয়ন করা যায়, এই দুই শাখায় অমর্ত্য সেনের সারা জীবনের কাজ। এবং সমৃদ্ধি বলতে আমরা কি বোঝাই এবং ন্যায্য সমাজ ব্যবস্থা বলতেই বা কি বোঝাই, এই দুইটি ব্যাপারে এবং এই দুইয়ের সমন্বয় করা যায় কি, সেই ব্যাপারে প্রতিটি ক্ষেত্রে ওনার অসামান্য অবদান রয়েছে। সেই অবদান আমরা বাংলাদেশের আজকে নতুন প্রজন্মের তরুণদের কাছে তুলে ধরতে চাই মাতৃভাষা বাংলা। সেখানে এই বিষয়বস্তু আমাদের পাঠচক্রে তো মাত্র 12টা ক্লাস, 12টা ক্লাসের মধ্যে এই বিষয়বস্তু পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করা অত্যন্ত দুরূহ কাজ। কারণ অমর্ত্য সেনের কাজের যে পরিধি, যে ব্যাপ্তি এবং যে গভীরতা, তার পরিমাপ অসাধারণ। তার কাজের বহুমাত্রিকতা নানানভাবে তুলে ধরা যায়। একদিকে তার কাজে জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার সমন্বয় ঘটেছে, অর্থনীতি, দর্শন শাস্ত্র, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, গণিত শাস্ত্র, সমাজ এবং সমাজ বিজ্ঞান, সব কিছুতেই মিলিয়ে উনি এক অসাধারণ সার্বিক জ্ঞানের অনুসন্ধান করেছে। এই বিভিন্ন প্রশাখাকে একত্রিত করা হচ্ছে তার বহুমাত্রিকতার একটি দিক। আরেকটি দিক হচ্ছে উনি মূলত তাত্ত্বিক, প্রত্যেকটি জ্ঞানের শাখাতে তত্ত্ব নিয়ে উনি গভীর আলোচনা করেছেন, কিন্তু শুধু তত্ত্ব নিয়ে সীমাবদ্ধ থাকেননি, তথ্য ভিত্তিক বিশ্লেষণ করেছেন এবং তথ্যকে মিলিয়ে কেমন করে উপযুক্ত নীতি প্রণয়ন করা যায় সেই সম্বন্ধ মূল্যবান অবদান রয়েছে। তথ্য এবং নীতি প্রণয়ের এই সমন্বয় তার বহুমাত্রিকতার আরেকটি দিক। আরেকটি দিক হচ্ছে এই বিভিন্ন জ্ঞানের সমন্বয় করতে গিয়ে তিনি প্রাচ্য এবং প্রতীচ্য দুদিক থেকেই জ্ঞানের অন্বেষণ করেছেন। শেক্সপিয়ার থেকে মহাভারত, অ্যারিস্টটল থেকে একদিকে কৌটিল্য, অপরদিকে কনফুসিয়াস, এই বিরাট যে পরিধি, এই পরিধি থেকে তিনি জ্ঞানের নির্যাস টেনে এনে আমাদেরকে উপহার দিয়েছে। সবশেষে উনি শুধু তাত্ত্বিক নন, উনি শুধু বিশ্লেষক নন, উনি শুধু নীতি প্রণয়ক নন, উনি একজন সামাজিক
রাজনৈতিক পাবলিক ইন্টেলেকচুয়াল ইন দ্য সেন্স যে বর্তমান সমাজে দেশে বিদেশে সর্বত্র যে ধরনের সামাজিক সমস্যা হচ্ছে, যে ধরনের রাজনৈতিক সমস্যা হচ্ছে, সেগুলো সম্বন্ধে বলিষ্ঠ বক্তব্য রাখেন। এবং সে বক্তব্য অনেক সময় অনেকের মনোপুত নাও হতে পারে, কিন্তু কখনো তিনি পিছ পাবেন না। তার নিজের দেশ ভারতে যখনই কোনো রাজনৈতিক সমস্যা দেখা দেয়, তিনি বলিষ্ঠ কণ্ঠে সেই সম্বন্ধে মন্তব্য করেন, অনেক অসন্তুষ্ট করেন, কিন্তু তার পিছু পাবেন না। এই যে একজন ব্যক্তিত্বের এতগুলো দিক, তাদেরকে এক জায়গায় তুলে ধরা আমাদের জন্য অসম্ভব। এক অগাধ সমুদ্র মন্থন, এই সমুদ্র মন্থন আমরা কেমন করে তবু চেষ্টা করেছি এই মন্থন করে কয়েকটা ঝিনুক যদি আমরা তুলে ধরতে পারি, হয়তো এর মধ্যে কিছু মুক্ত পেলেও পাওয়া যাবে। আমরা 12টি এমনি ঝিনুক তৈরি করেছি, 12টি বিষয়, যার উপরে 12 জন বক্তা এই পাঠচক্রে সারা বছর ব্যাপী আলোচনা করেন। এবং এই বক্তাদের মধ্যে আছেন অমর্ত্য সেনের কাছে শিক্ষাপ্রাপ্ত ছাত্র 3 জন, আছেন যারা ছাত্র ছিলেন না কিন্তু বহুদিন তার সংস্পর্শে এসে তার সাথে একত্রে কাজ করেছে, এবং আছেন এমন যারা সরাসরি সংস্পর্শে না এলেও অমর্ত্য সেনের কাজে অনুপ্রাণিত হয়েছেন এবং তাদের কাজে অমর্ত্য সেনের চিন্তা ভাবনার গভীর প্রতিফলন দেখা যায়। এমন কিছু ব্যক্তিবর্গকে আমরা এনেছি। অবশ্য আরেকটি মাপকাঠি ছিল, সেটা হচ্ছে বাংলা ভাষায় ক্লাসগুলো নিতে হবে, কাজে বাংলা ভাষাভাষী হতে হবে। আমরা বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের মিলিয়ে এই বক্তাদের সমষ্টি সমন্বয় করেছি। করতে গিয়ে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। একটা চ্যালেঞ্জ তো হচ্ছে যে বাংলা ভাষা বলা, আমরা যা অমর্ত্য সেনের কাজকর্ম নিয়ে কাজ করেছি কখনো তো ঠিক বাংলায় করিনি, কাজে বাংলায় আলোচনা করতে গেলে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জ আমরা জেনে শুনেই গ্রহণ করেছি। কিন্তু আরেকটি চ্যালেঞ্জ যেটা অত্যন্ত কঠিন, সেটা হচ্ছে তার জ্ঞানের যে ব্যাপ্তি এবং যে গভীরতা, যে সূক্ষ্মতা, সেটা কেমন করে আমরা আমাদের ক্লাসগুলোতে তুলে ধরব। এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে গিয়ে আমাদের অবশ্যই কিছুটা আপোষ করতে হয়েছে। এই আপোষের ধরনটা সম্বন্ধে আমি আপোষটা ব্যাখ্যা করার জন্য আমি অমর্ত্য সেনেরই একটা কাজের একটা দিক থেকে দুটো কনসেপ্ট নিয়ে এসে ব্যাখ্যা করতে যে আমরা কিভাবে আপোষ করেছি। অমর্ত্য সেন সাম্প্রতিককালে বেশ কঠিন অনেক ধরেই গণিত শাস্ত্র থেকে দুটো কনসেপ্টের ভিন্নতা নিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। সেই কনসেপ্ট দুটি হচ্ছে অপটিমালিটি বনাম ম্যাক্সিমালিটি। অপটিমালিটি হচ্ছে সর্বোচ্চ সর্বোত্তম, এর চাইতে ভালো কিছু হয় না। আমাদের যদি অনেকগুলি বিকল্প থাকে যে কোন বিকল্প আমরা নেব, গ্রহণ করব, যে বৃহৎ বিকল্পটি তর্কাতীতভাবে সবচাইতে ভালো, সেটি হচ্ছে অপটিমাল। কিন্তু অপটিমাল সবসময় খুঁজে পাওয়া যায় না, এবং খুঁজে পাওয়ার চেষ্টা অনেক সময় বৃথা হতে থাকে। কিন্তু অপটিমালের পরিবর্তে আরেকটি জিনিস হতে পারে, যেটাকে বলেন ম্যাক্সিমাল। তার দেওয়া নাম নয়, এটা গণিত শাস্ত্র থেকে নেওয়া। ম্যাক্সিমালটা হচ্ছে ওটাকে সবার চাইতে ভালো তা বলা যাবে না, কিন্তু যেটা বলা যাবে যে অন্য কারোর চাইতে নিকৃষ্ট নয়, at least as good as other available alternatives। এটাকে বেস্ট বলা যাবে না, but at least as good as available alternative, সেটাকে বলা হয় অপটিমাল। এই ম্যাক্সিমাল এবং অপটিমালের পার্থক্যটা, এই গণিতের এই পার্থক্যটা আমি ইচ্ছে করে উদাহরণটা দিচ্ছি। এই গণিতের এই পার্থক্যটা উনি প্রয়োগ করেছেন দর্শন শাস্ত্রে, যেখানে জাস্টিস বলতে আমরা কি বুঝি এবং সমাজে কি করে ন্যায্যতা প্রতিষ্ঠা করা যায় সে আলোচনা করতে। 20 শতাব্দী সবচেয়ে বড় দার্শনিক জন রস যখন একটা ন্যায্য সমাজের সন্ধানে কাজ করেছেন, তিনি যেই ধারায় কাজ করেছেন সেই ধারাটিকে বলা হয়, নাম দিয়েছেন অমর্ত্য সেন সেই ধারাটিকে ট্রান্সেন্ডেন্টাল অ্যাপ্রোচ। তার মানে তারা এমন একটি সমাজ ব্যবস্থা খুঁজতে চাচ্ছেন যেটা ন্যায্যতার মাপকাঠিতে সর্বোত্তম, এর চাইতে ভালো হয় না। কিন্তু অমর্ত্য সেন বলেছেন যে সর্বোত্তম ন্যায্য সমাজ ব্যবস্থার সন্ধান করতে গেলে
সেই সন্ধান খুঁজে পাওয়া প্রথমত তাত্ত্বিক দিক থেকে প্রায় অসম্ভব, আর যদি তাত্ত্বিক দিক থেকে একটা রূপরেখা দ্বারা করানো যায় তাকে প্রয়োগ করা অনেক সময় অসম্ভব। কাজেই যদি দেখা যায় আমরা শুধু সর্বোত্তম অপটিমাল বা ট্রান্সেন্ডেন্টাল অ্যাপ্রোচ নিয়ে ন্যায্য সমাজ ব্যবস্থা তৈরি করতে চাই, আমরা হয়তো বিফল হব। তাহলে কি আমরা কিছুই করতে পারবো না? উনি বললেন যে না, এর একটা বিকল্প আছে, সেটা হচ্ছে কম্পারেটিভ অ্যাপ্রোচ, যে অন্যদের চাইতে সর্বোত্তম না হতে পারে কিন্তু অন্যান্য যেসব অল্টারনেটিভ আছে তার মধ্যে এটা ভালো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম। এবং ওই ম্যাক্সিমামটাকে জাস্টিসের কনটেক্সটে উনি বলেছেন যে কম্পারেটিভ অ্যাপ্রোচ, ট্রান্সেন্ডেন্টাল বনাম কম্পারেটিভ অ্যাপ্রোচ, অপটিমাল ভার্সাস ম্যাক্সিমাম। এই ডিস্টিংশনটাকে আমি আমাদের ক্ষেত্রে এখানে প্রয়োগ করতে চাচ্ছি। যদি অমর্ত্য সেনের ধারণা অপটিমাল ওয়েতে আমাদের তরুণদের কাছে তুলে ধরতে হয়, তাহলে প্রত্যেকটি ক্লাস অমর্ত্য সেনকেই স্বয়ং পেতে হবে। তাছাড়া সর্বোত্তম উপায়ে ওই ধ্যান ধারণাগুলো তুলনা করা সম্ভব না। কিন্তু সেই বিকল্প আমাদের কাছে অ্যাভেলেবল না, উনি তো সব ক্লাস নিতে পারবেন। কাজে আমরা চেষ্টা করছি ম্যাক্সিমাম হতে। আমরা চেষ্টা করবো আমরা যারা বক্তৃতা দেব কেউ যেন সবাই যেন বলতে পারে উই হ্যাভ বিন অ্যাট লিস্ট অ্যাজ গুড অ্যাজ আদার অ্যাভেলেবল অল্টারনেটিভস, নট নেসেসারিলি দ্য বেস্ট। এই অঙ্গীকার দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ওসমানী স্যারকে। এখন কিনোট স্পিকার আচ্ছা কুমার দা। হ্যালো কুমার দা। হ্যাঁ স্যার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি স্যার। জি স্যার, এখন আমাদের মূল বক্তা কিনোট স্পিকার, তাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি তার মূল বক্তব্য উপস্থাপনের জন্য। অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। ধন্যবাদ ডক্টর ওসমানী। ডক্টর ওসমানী এখনই যা বলে গেলেন অমর্ত্য সেন সম্বন্ধে, তার বিশাল পাণ্ডিত্য, মহাসাগরের মতো পাণ্ডিত্যের মধ্যে ঝিনুক ফোঁটা, সেখানে আমি অত্যন্ত বিব্রত বোধ করছি তার সম্বন্ধে, তার তার লেখা, তার ধারণা এ সম্বন্ধে কোনো মন্তব্য করতে। তবে আমার একটা ভরসা, সেটি হলো আসলে তো তিনি বাংলাদেশের বংশোদ্ভূত একমাত্র অর্থনীতির নোবেল বিজয়ী, আর তিনি পৃথিবীর মধ্যে একজন অগ্রগণ্য অর্থনীতিবিদ এবং দার্শনিক সত্য। কিন্তু তিনি ডক্টর ওসমানী যা বলেছেন, তিনি তার তত্ত্বকে যখন প্রয়োগ করেছেন, তথ্য উপস্থাপন করেছেন এবং সেটাকে নীতি মানার পর্যায়ে পর্যন্ত চলে গেছেন, এবং একজন পাবলিক ইন্টেলেকচুয়াল হিসেবে সেই নীতিকে তিনি এগিয়ে নেওয়ার জন্য কাজও করেছেন নাগরিক সমাজের পক্ষ থেকে। সেদিক থেকে যেহেতু তার কাজের পটভূমি, প্রায়োগিক কাজের পটভূমির অনেকটাই কিন্তু তিনি উদাহরণ টেনেছেন বাংলাদেশ এবং ভারত থেকে। বাংলাদেশের দুর্ভিক্ষ, বাংলাদেশের সামাজিক অবস্থা, অর্থনৈতিক সামাজিক উন্নয়ন এবং ভারতের অবশ্যই অন্যান্য সমস্যা এবং অর্জনগুলো নিয়ে তার অনেক প্রায়োগিক কাজ আছে। সে কারণে আমি সাহস পেয়েছি কিছু কথা বলতে। অমর্ত্য সেনের এতগুলো কাজের মধ্যে এটা একটাই হলো যোগসূত্র, অভিন্ন সূত্র, সেটি হলো তিনি অর্থনৈতিক উন্নয়নকে শুধু মানুষের আয় বাড়াকে দিয়েই মাপেন না, তিনি এর মধ্যে একটা ন্যায়ভিত্তিক সমাজ রাষ্ট্র এবং প্রত্যেকে যেখানে নাগরিকদের মানবিক সামর্থ্যের বিকাশের সম্পূর্ণ সুযোগ পাবে, বঞ্চিত গোষ্ঠী যেখানে অধিকার পাবে, সেই রকম একটি সমাজের কথা চিন্তা করেছেন। এবং সেদিক থেকে তিনি বাংলাদেশের
সাম্প্রতিককালের অর্জনের প্রশংসা করেছেন। আমরা সবাই জানি যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেমন গত 90-এর দশক থেকে উত্তরোত্তর বেড়েছে এবং প্রায় ভারতের প্রবৃদ্ধির সমান হয়ে গেছে, যদিও মাথাপিছু আয়ের দিকে আমরা এখন অনেক পিছিয়ে, কিন্তু সেই সঙ্গে বাংলাদেশে অন্যান্য সমকক্ষ দেশগুলোর তুলনায় আমরা অনেক বেশি সামাজিক উন্নয়নের সূচকগুলোতে অনেক বেশি এগিয়ে গেছি। এই সূচকগুলো আমরা সবাই জানি। শিশু মৃত্যুর হার কমিয়ে আনা, জনসংখ্যার গড় আয়ু বাড়িয়ে আনা, মেয়েদের স্কুলে পাঠানো, জন্মহার কমিয়ে এনে জনসংখ্যার প্রবৃদ্ধির হার কমিয়ে আনা, এগুলো সম্বন্ধে আমরা সবাই এখন অবগত আছি। অমর্ত্য সেনের কাজের সাথে এর যদি যোগসূত্র টানি, তাহলে সামাজিক উন্নয়নের সূচকগুলো কিভাবে বাড়ে তার দুটো পথে এগুলো বাড়ে অমর্ত্য সেনের কাছ থেকে তা আমরা জানি। একটি হলো যে অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ ধরে মানুষের জীবনযাত্রার মান বাড়ে এবং সরকারের কাছে শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয়ের জন্য সামর্থ্য বাড়ে এবং এটাকে আমরা প্রবৃদ্ধি তাড়িত পথ বলি। আরেকটা পথ হলো যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জীবনমান মাথাপিছু আয় অতটুকু না বাড়ালো বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা খাতের বিশেষ কর্মসূচি দিয়ে এবং এইসব খাতে বিশেষভাবে বেশি সরকারি অর্থ ব্যয় করে, বরাদ্দ ব্যয় করে, যেটাকে আমরা বলি যে সাপোর্ট লেড বা ইন্টারভেনশনিস্ট পথ ধরেও এগোতে পারি। কিন্তু বাংলাদেশে অন্তত প্রাথমিক পর্যায়ে যে অগ্রগতি হয়েছে সামাজিক উন্নয়নের সূচকগুলোতে, সেগুলোতে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় আমরা অমর্ত্য সেনের এই দুটো পথকে এড়িয়ে আরেকটি ভিন্ন পথে গিয়েছি বলে মনে হচ্ছে। তার একটি হলো যে বাংলাদেশে সাথে অন্যান্য দেশগুলোর, সমকক্ষ দেশগুলোর সাথে যখন আমরা তথ্যভিত্তিক, উপাত্ত ভিত্তিক তুলনা করি, তখন দেখা যায় যে মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ ওইসব সামাজিক উন্নয়নের সূচকগুলোতে আগে পিছিয়ে ছিল, এখন ইদানিংকালে অনেক সামনে চলে গেছে। এবং কাজেই শুধু যে প্রবৃদ্ধি তাড়িত ভাবে আমাদের অর্জন হয়েছে সেটা না। অন্যদিকে আশ্চর্যের বিষয় যে বাংলাদেশ কিন্তু তুলনামূলকভাবে সামাজিক খাতকে সরকারি ব্যয় অন্যান্য সমকক্ষ দেশ থেকে অনেক বেশ নিচে আছে। কাজেই এটাকে তো সেই সাপোর্ট লেড গ্রোথ বলা যায় না। তাহলে কি আমরা বাংলাদেশ একটা নতুন পথ প্রদর্শন করেছে? আমরা শেষ পর্যন্ত দেখব আসলে কিন্তু শেষ পর্যন্ত অমর্ত্য সেনের যে উদ্বেগগুলো সামাজিক উন্নয়নের সূচক বাড়ানোর, সেগুলোতে আমরা এখন আস্তে আস্তে ফিরে যেতে হবে। বাংলাদেশের উন্নয়ন, সামাজিক খাতের সূচকগুলোর উন্নয়ন যে নানাভাবে হয়েছে সেগুলো আমরা অনেকগুলো জানি। সেগুলো হলো যে আমরা কম স্বল্প খরচের সমাধানগুলো দিয়ে, যেমন খাবার, স্যালাইন দিয়ে ডায়রিয়া, শিশু মৃত্যু, ডায়রিয়া জনিত শিশু মৃত্যু হার কমাতে পেরেছি এবং অনেকগুলো সামাজিক সচেতনামূলক প্রচারাভিযান কর্মসূচি দিয়ে, যেমন শিশুদের টিকা দান, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ, মেয়ে শিশুদের স্কুলে পাঠানো, এগুলোতে তো খরচের দরকার না। এগুলো মানুষকে উদ্বুদ্ধ করে সামাজিক আন্দোলনের মাধ্যমে এগুলো করা সম্ভব হয়েছে। এছাড়া এই সবগুলোতে যেমন এই যে জন্মহার কমানো, মেয়েদের ঘরের বাইরে কর্মসংস্থান, শিশুদের শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে পারিবারিক মনোভাবের পরিবর্তন, এগুলো কিন্তু সবকিছুর মধ্যে একত্রে একটা যোগসূত্র আছে। এবং অমর্ত্য সেন এক জায়গায় বলেছেন যে এর পেছনে যে নারীদের ভূমিকা, এই সবগুলোর পিছনে কিন্তু নারীদের একটা ভূমিকা আছে, যেটা সমন্বয়ে এই অগ্রগতিগুলো হয়েছে।
আরেকটি কারণ ছিল যে বাংলাদেশে যেহেতু ঘনবসতিপূর্ণ দেশ এবং এখানে এনজিওদের খুব সক্রিয় ভূমিকা আছে এবং বাংলাদেশের গ্রামাঞ্চলে আমরা রাস্তাঘাটের যে ঘন নেটওয়ার্ক তৈরি করতে পেরেছি সেজন্য বাংলাদেশের এসব উন্নয়নের ধ্যান ধারণাগুলো যেগুলো যে খাবার স্যালাইনগুলি জন্ম নিরাপত্তা পদ্ধতিগুলো বলি এগুলো মানুষের দোরগুলোয় পৌঁছে দেওয়া অনেক সহজ হয়েছে। বাংলাদেশের মানুষ যে কোনো নতুন প্রযুক্তি তাদের স্বল্প খরচের প্রযুক্তি তাদের সাধ্যের মধ্যে পেলে তারা অন্যান্য অনেক দেশ থেকে অনেক সহজে গ্রহণ করে, এটাও বাংলাদেশের একটা শক্তি। এছাড়া অবশ্যই সরকারের অনেকগুলো ফুড ফর এডুকেশন, মাধ্যমিক পর্যায়ে মেয়েদের সার্বজনীন বৃত্তি এসবগুলো কাজ করেছে। এই আজকে আমরা দেখতে পাবো যে এই কারণগুলোর দিকে যদি তাকাই তাহলে কিছুটা বলতে হবে যে প্রবৃদ্ধির পথেও বাংলাদেশের সামাজিক সুযোগগুলোর উন্নয়ন হয়েছে সত্য, কারণ আমাদের মাথাপিছু আয় বেড়েছে এবং কিছুটা এই যে বিশেষ বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে সেটা স্বল্প খরচেরই হোক, কাজে সেটাও কিছুটা বিশেষ সহায়তা কার্যক্রমের মধ্যে হয়েছে। কিন্তু বাংলাদেশের বৈশিষ্ট্য যে জায়গায়, যে কারণে আমি বলেছি যে এটা অমর্ত্য সেনের দেখানো পথ থেকে একটু ভিন্ন ধরনের, সেটা হলো যে আলাদা যে কারণে সেটা হলো যে সামাজিক খাতে সরকারি ব্যয় নিম্ন পর্যায়ে রেখেও ব্যাপক দারিদ্র্য থাকা সত্ত্বেও এবং সরকারি খাতের যে সেবার চরম অব্যবস্থা এবং এর ভারতের মতো এখানেও উনি যেটা বলেছেন যে এই সেবা খাতের নিম্নমানের সত্ত্বেও বাংলাদেশে যে কার্যকর সামাজিক প্রচারাভিযান কর্মসূচি দিয়ে স্বল্প খরচের প্রযুক্তি দিয়ে যে অনেক দূরে গিয়ে যাওয়া যায় এই পথটা বাংলাদেশ দেখেছি। কিন্তু শেষ পর্যন্ত আমাদের আসলে অমর্ত্য সেনের পথেই যেতে হবে, হয় প্রবৃদ্ধি দিয়ে এবং সেই সাথে বিশেষ বরাদ্দকারীও এটা করতে হবে। এই যে সরকারি খাতের আমরা একটা কারণে বাংলাদেশে সরকারি খাতের সেবা খাতগুলোর অব্যবস্থাপনাকে পাশ কাটিয়ে যেতে পেরেছি, তার কারণ আমাদের যে সামাজিক যে উদ্যতকরণ কর্মসূচিগুলো নেওয়া হয়েছে, যেমন এই যে জন্ম নিয়ন্ত্রণের জন্য সামাজিক বাজারজাতকরণের কর্মসূচি বা শিশুদের টিকা দান কর্মসূচি, এগুলোকে সরকারের মূল স্বাস্থ্য সেবার যে প্রাতিষ্ঠানিক কাঠামো সেটাকে এড়িয়ে গিয়ে কিছুটা করা সম্ভব হয়েছে। কিন্তু অমর্ত্য সেন যেখানে বলেছেন যে ভারতের বেলায় বলেছেন the general state of public services in India remains absolutely dismal and the country's health and education system in particular has been severely messed up. সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও সত্য এবং সেটা ভারতেরই হোক এবং বাংলাদেশই হোক, যে শাসন ব্যবস্থার জবাবদিহিতার যে অভাব এর একটা বড় ব্যাপক সমস্যা, তারই একটা অংশ প্রতিফলন। অমর্ত্য সেন আরেকটি বিষয়ের উপর জোর দিয়েছেন, সেটি হলো যে সামাজিক উন্নয়নের সুযোগগুলো শুধু গড় মাথাপিছু বা বেড়ে যাওয়া এটাই আসল কথা না, এর মধ্যে যদি বৈষম্য থাকে, যদি যে বঞ্চিত গোষ্ঠী তাদের সুযোগগুলো যদি না বাড়ে তাহলে তো প্রকৃত অর্জন হলো না। সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ মোটামুটি ভাবে এখন পর্যন্ত ভালো করেছে। তার একটা ব্যাখ্যা হলো যে বাংলাদেশে যে পথ ধরে আমরা এগিয়েছি সামাজিক সুযোগগুলো বাড়ানোর ক্ষেত্রে, সেগুলো হলো যেমন এনজিওরা বা সরকার যেসব কর্মসূচি নিয়ে কাজ করেছে এগুলো একদম দরিদ্র মানুষের দৌড়ে ঘরে ঘরে এই নতুন ধারণাগুলো পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। খাবার স্যালাইন হোক, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হোক, এগুলো মানুষের দৌড়ে পৌঁছে দেওয়া হয়েছে। কাজেই গরিব মানুষদেরকে নিয়ে কাজ করা হয়েছে। সেই দিক থেকে এই যে সুযোগগুলো যে বেড়েছে এগুলো যথেষ্টভাবে সবাই ধনী গরিব সবাই এর থেকে উপকৃত হয়েছে। কিন্তু যেখানে অমর্ত্য সেন, ড্রেজ এবং সেন যেটা বলেছেন যে
অন্যান্য ক্ষেত্রে যেমন কেরালায় এই ধরনের যে সামাজিক খাতের উন্নয়ন হয়েছে সেটা কিন্তু হয়েছে কার্যকর স্থানীয় সরকার ও স্থানীয় রাজনৈতিক সামাজিকভাবে স্থানীয় সংগঠনের মাধ্যমে সামাজিক পরিবর্তন এনে। আর বাংলাদেশেরটা হয়েছে ইন্ডিভিজুয়াল পরিবার কাছে গিয়ে, বিশেষ করে নারীদের কাছে গিয়ে এই উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, যার ফলে অবশ্যই তারা নিজেদের স্বার্থে নিজেদের অবস্থার উন্নতি করতে চেয়েছে। তাতে করে অবশ্য যা হয়েছে তাতে সমাজেরও উন্নতি হয়েছে, কিন্তু প্রক্রিয়াটা ভিন্ন। যে কারণে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় নারীদেরকে দিয়েই সবকিছু উন্নয়ন হয়েছে সামাজিক খাতে, অথচ এই যে সামাজিক আচরণগত দিক থেকে নারীদের উপর নারী নির্যাতন, অল্প বয়সে বাল্য বিবাহ, এইসব বিষয়গুলোতে তো বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, যেখানে কেরালা কিন্তু সমভাবে এগিয়ে গেছে। কাজে কেরালার যে পথ, সেখানে যে পূর্ণাঙ্গভাবে সামাজিক সূচকের উন্নতি হয়েছে, বাংলাদেশে সেখানে ঠিক সেভাবে হয়নি। এটা সত্য যে এর পরও যদি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকবে, এবং আশা করি তা থাকবে, সেখানে আরো আমাদের সামাজিক সূচকগুলোর উন্নয়ন হবে। কিন্তু সেই উন্নয়নগুলো যদি সামাজিক খাতে সরকারি ব্যয় বরাদ্দ বাড়ানো না যায়, তাহলে সেটা পারিবারিক খরচ থেকে মেটাতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু সূচকগুলো বাড়বে, কিন্তু সেখানে সাম্যতা থাকবে না। গরিব মানুষ ধনীদের মতো ভাবে এতদিন পর্যন্ত যেভাবে সুযোগ সুবিধা পেয়েছে তা পাবে না। এখানেও অমর্ত্য সেনের একটি কথা বা একটি পর্যালোচনা আছে, সেটা হলো এমনকি যেখানে শুধু প্রবৃদ্ধি তাড়িত ভাবেই সামাজিক সুযোগগুলোর উন্নতি হয়, সেখানেও কিন্তু সরকারিভাবে যদি সামাজিক খাতে ব্যয় বরাদ্দ বাড়ানো না যায়, তাহলে কিন্তু সেটা ন্যায়ভিত্তিক, সেটাতে সমতা থাকবে না। এবং সেখানে তিনি উদাহরণ টেনেছেন দক্ষিণ কোরিয়া, সেখানে প্রবৃদ্ধি তাড়িত অর্থনীতি সামাজিক উন্নয়ন হয়েছে, কিন্তু সামাজিক খাতে সরকারি ব্যয়ও বাড়ানো হয়েছে। সেটার সাথে তিনি তুলনা করেছেন যেটা ব্রাজিলে হয়নি, সেটাকে তিনি বলেছেন যে লক্ষ্যবিহীন সমৃদ্ধি। উন্নত বা অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, কিন্তু আনএইমড অপুলেন্স, সামাজিক খাতের প্রতি দৃষ্টি দেওয়া হয়নি। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যেখানে এখন পর্যন্ত যে উন্নতি হয়েছে, সেখানেও দেখা যায় যেখানেই পরিবার ভিত্তিক খরচ করতে হয়েছে, সেখানে কিন্তু ডক্টর ওসমানী ভালো কিছু কাজ থেকে দেখা গেছে, যেমন শিশুদের অপুষ্টি, সেটা তো আর কম খরচে হবে না, সেটা তো পুষ্টির জন্য পরিবারের থেকে খরচ করতে হয়। সেখানে কিন্তু বৈষম্য আছে। আমাদের যে উন্নতি হয়েছে, প্রচন্ডভাবে উন্নতি হয়েছে, ধনী গরিব সবাই উন্নতি হয়েছে। শিশুদের অপুষ্টি দূর করার ক্ষেত্রে বাংলাদেশের অতি অল্প সময়ে অননুকরণীয় সামনের দিকে অগ্রগতি হয়েছে, কিন্তু সেখানে বৈষম্য বেড়েছে। অথচ ওই যে মেয়ে শিশুদের স্কুলে পাঠানো বা শিশু মৃত্যু কমানো, এগুলোতে বৈষম্য বাড়েনি, কারণ আমরা কম খরচে প্রযুক্তি ব্যবহার করতে পেরেছি। এখানেই বাংলাদেশে আলাদা করে একটা বৈষম্য। অমর্ত্য সেনের আরেকটি দিক আছে কাজের, আমরা সবাই তা জানি। তিনি দুর্ভিক্ষ নিয়ে কাজ করেছেন, খাদ্যাভাব, চরম খাদ্যাভাব নিয়ে কাজ করেছেন। তিনি বাংলাদেশের গ্রেট বেঙ্গল ফ্যামিলি 1942-44 সালে এবং বাংলাদেশের 1974 সালের যে দুর্ভিক্ষ হয়েছে সেগুলোর গবেষণা করেছেন। তার গবেষণা থেকে, দুর্ভিক্ষের গবেষণা থেকে যে সিদ্ধান্তগুলো পাই, দুটি সিদ্ধান্ত। একটি হলো যে খাদ্যাভাব বা দুর্ভিক্ষ, সেটা যে খাদ্যের সরবরাহের অভাবে হয় তা নয়, এটা গরিব মানুষের কাছে ওই খাদ্যের কতটুকু গরিব মানুষের কাছে যেতে পারে, যেটাকে তিনি ফুড এন্টাইটেলমেন্ট বলেছেন, তার উপর নির্ভর করে। এই দুটো কারণে হয়। এবং
এবং সেখানে তিনি আরেকটি প্রপোজিশন করেছেন, সেটা হলো একটি পূর্ণ গণতান্ত্রিক দেশে কখনো দুর্ভিক্ষ হয় না। সেক্ষেত্রে তিনি চীনে এত প্রগতি হয়েছে কিন্তু সেখানে বড় দুর্ভিক্ষ হয়েছিল, ব্রিটিশ ইন্ডিয়াতে দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু ভারতে দুর্ভিক্ষ হয়নি, যদিও সামাজিক উন্নয়নের খাতে চীন ভারত থেকে অনেক বিষয়ে এগিয়ে আছে। এর থেকে আরো যে গবেষণাগুলো হয়েছে সেগুলোতে দেখা গেছে আসলে গণতন্ত্র শুধু না, গণতন্ত্রের কোন বৈশিষ্ট্যগুলো এই দুর্ভিক্ষ বা খাদ্যাভাব বা মানুষের চরম দুর্গতি কমানোতে সরকারকে বাধ্য করতে সহায়তা করে। এবং সেখানে হয়তো দেখা গেছে যে শুধু গণতন্ত্র না, গণতন্ত্রের ভিতরে যে গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যমের ভূমিকা এবং নাগরিক সমাজের যে সক্রিয় ভূমিকা, এই সুযোগ আছে বলেই এই চরম খাদ্যাভাবের এই সমস্যাগুলো তুলে ধরে সরকারের প্রতি বাধ্যবাধকতা সৃষ্টি করার সুযোগ গণতন্ত্রেই আছে। এটার একটি উদাহরণ আমাদের ক্ষেত্রে দিতে পারি। বাংলাদেশে কিছুদিন আগ পর্যন্ত রংপুর অঞ্চল, যেখানে ওই যে গ্রেট বেঙ্গল ফ্যামিন বা বাংলাদেশের ৭৪-এর দুর্ভিক্ষ যেটার কেন্দ্রবিন্দু ছিল রংপুর, সেই রংপুরে কিন্তু কিছুদিন আগ পর্যন্ত একটা যে সমস্যা ছিল সেটা হলো যে সিজনাল পভার্টি আমরা বলি, যে মৌসুমী দারিদ্র্য। এটা সরকার স্বীকারই করতো না অনেকদিন পর্যন্ত, কিন্তু শেষ পর্যন্ত যখন গণমাধ্যম এবং নাগরিক সমাজ এই রংপুরের মঙ্গা বা এই যে মৌসুমী দারিদ্র খাদ্যাভাব প্রায় দুর্ভিক্ষের মতো এটা সম্বন্ধে যখন সোচ্চার হলো, তখন সরকারের টনক নড়ল এবং সরকার অনেকগুলো কর্মসূচি দিয়ে, যেমন বিশেষ প্রযুক্তির ধান উৎপাদন করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে সেই এলাকার জন্য আরো শক্তিশালী করে, শ্রমিকদেরকে অন্য জায়গায় পাঠিয়ে এবং বিশেষ ধরনের ক্ষুদ্র ঋণ প্রয়োগ করে আমরা মঙ্গা সমস্যার অনেকটা সমাধান করতে পেরেছি। এবং আমাদের মনে আছে যে বাংলাদেশে 2018 সালে যখন মিলিটারি ব্যাক্ট সরকার এসেছিল, তখনও কিন্তু আন্তর্জাতিকভাবে যেহেতু খাদ্যের দাম অনেক বেড়ে গিয়েছিল, সেই জন্য বাংলাদেশে সেই সমস্যা হয়েছিল। যেহেতু বাংলাদেশ তখন বেসরকারি খাতে খাদ্য আমদানি করত, কাজেই খাদ্যশস্যের দাম অনেক বেড়ে গেছিল। কিন্তু দেখা গেছিল যে ফুড এন্টাইটেলমেন্টের দিক থেকে, যেহেতু বাংলাদেশের তখন কর্মসংস্থান ভালো ছিল, সরকার অনেক পদক্ষেপ নিয়েছিল এবং যার ফলে কর্মসংস্থান ছিল বলে মজুরির হারও সেইভাবে বেড়েছে। এবং এখানে ফুড এন্টাইটেলমেন্টটা খুব জরুরি বিষয়, যে অনেক খাদ্যের দাম বেড়েছে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ওই সময়ে কালে ওই 1918 সালের আগে পিছিয়ে ধরে ওই সময়টাতে বরং দারিদ্র্যের হার বাংলাদেশে সবচেয়ে দ্রুতভাবে কমেছে। কাজেই এই যে অমর্ত্য সেনের দুর্ভিক্ষের ধারণা, এটাকে কিন্তু আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে পুনর্ব্যাখ্যা করে আরো অনেক কিছু জানতে পারি। আর আরেকটি বিষয় আমি চলে আসি, সেটি হলো গণতন্ত্র এবং যে প্রাতিষ্ঠানিক উন্নয়নের মধ্যে যে সম্পর্ক আছে। এবং এখানে ড্রেজ এবং অমর্ত্য সেনের একটি গ্রন্থের কথা আমি বলি, An Uncertain Glory, India and its Contradictions। সেখানে তিনি দেখিয়েছেন যে ভারতের মতো দেশ অর্থনৈতিক উন্নয়নের উদাহরণে এমন কোনো আর উদাহরণ নেই ভারত ছাড়া, যেখানে এতদিন ধরে এত দ্রুত গতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে গরিব মানুষ, যে বঞ্চিত মানুষের যে বঞ্চনা, সেটার দিক থেকে কিন্তু অগ্রগতি হয়নি। এটাকেই তিনি বলেছেন যে আনসার্টেন গ্লোরি,
এবং ভারতের সবচেয়ে উন্নয়নের বৈপরীত্য। এক্ষেত্রে কিন্তু বাংলাদেশে তো আমরা দেখেছি, অমর্ত্য সেন নিজেই প্রশংসা করেছেন যে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে সামাজিক উন্নয়নের সূচকগুলো বেড়েছে, কিন্তু বাংলাদেশের বৈপরীত্য একদম অন্য জায়গায়। সেটি হলো বাংলাদেশ এতখানি আর্থ-সামাজিক উন্নয়ন করতে পেরেছে, কিন্তু শাসন ব্যবস্থার যে প্রাতিষ্ঠানিক কাঠামো, এখানে কোনো চরম দুর্বলতা সত্ত্বেও এতদূর উন্নয়ন সম্ভব হয়েছে। এখন যেই প্রশ্নটা বাংলাদেশের জন্য এসেছে, এবং স্যার অমর্ত্য সেন হয়তো এ নিয়ে তার সরাসরি এ নিয়ে তার কাজে উত্তর নেই, কিন্তু তাকে আমরা তার কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি। সেটা হলো বাংলাদেশে এই ধরনের সমস্যায়, যেখানে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন হচ্ছে কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়ে গেছে, সেখানে আমরা ক্রমাগতভাবে এই উন্নয়নকে চালিয়ে যেতে পারবো কতদূর। দ্বিতীয়ত, বাংলাদেশে যেখানে এখন বহুদলীয় প্রতিযোগিতামূলক নির্বাচনী গণতন্ত্রের যে কাঠামো, সেটা অনেকখানি দুর্বল হয়ে একদলীয় প্রাধান্যের গণতন্ত্রের বিস্তার যে ব্যবস্থা হয়েছে, সেখানে যে গণতন্ত্রের যেই সুবিধাগুলো আছে, সেই সুবিধাগুলো বজায় রাখার সুযোগ কিভাবে, কতটুকু আমরা পাবো, এটাও অমর্ত্য সেনের কাজ থেকে আমরা জানতে চেষ্টা করব। আসলে অমর্ত্য সেন ঠিক এই দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামো আর অর্থনৈতিক দ্রুত প্রবৃদ্ধি, এই দুটোর বৈপরীত্য সমাধান কি করে হবে সেটা নিয়ে সরাসরি কাজ করেননি। তার যেটা কাজ আছে সেটা হলো ভারতের ক্ষেত্রে আগে থেকেই যেখানে গণতান্ত্রিক সুষ্ঠু কাঠামো আছে, সেই গণতন্ত্রকে ব্যবহার করে এটাকে কি করে আরো ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজে লাগানো যায়। এবং দ্বিতীয়ত, যেসব দেশে দ্রুত উন্নয়ন হয়েছে, সেটা গণতান্ত্রিক ভারতেও হয়েছে এবং সমাজতান্ত্রিক চীনেও হয়েছে, এইসব দেশে যে অর্থনৈতিক বাজার ভিত্তিক কর্মসূচিগুলো আসার আগেই ইতিপূর্বে অর্জিত যে মানব সম্পদের অর্জনগুলো হয়েছে, তার সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে কিভাবে গুণগতভাবে প্রভাবিত করেছে, এ নিয়ে তার অনেকগুলো কাজ আছে। এবং সেই কাজের একটি হলো যে তার মতে চীনে বিশেষ করে, এবং সেটা দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, সেটি হলো তারা যখন বাজারমুখী যে সংস্কারগুলো করেছে, তার আগেই কিন্তু তারা আর্থসামাজিক ভাবে কিছু অর্জন করেছে, যার ফলে ওই বাজারমুখী সংস্কারের ফলে যে উন্নয়ন এসেছে, সেটা অনেক বেশি ব্রড বেসড এবং গরিব মানুষের কাজে এসেছে। সেই প্রস্তুতিগুলো কি ছিল? সেগুলো ছিল তারা আগে থেকেই ভূমি সংস্কার করতে পেরেছে, তারা মৌলিক শিক্ষা, জনগণের মৌলিক শিক্ষা, মৌলিক স্বাস্থ্যসেবা এগুলো দিতে পেরেছে, তাদের একটা কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা ছিল, এবং তাদের প্রবৃদ্ধির এই শর্তগুলো ছিল বলে তারা যে যখন বাজারমুখী সংস্থা করতে পেরেছি, সেটা অনেক ফলপ্রসূ হয়েছে। এরপরে আমি ফিরে আসি থেকে বাংলাদেশে আমরা যতটুকু প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছি, তার মধ্যে আসলে জবাবদিহিতার কাঠামো কতটুকু পেয়েছি, সেটা আমরা একসময় আমাদের যে ব্যবস্থা ছিল, সেটা ছিল যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের একটা ব্যবস্থা ছিল, তার মধ্যে কয়েকটি নির্বাচন হয়েছিল, সেখানে এক ধরনের জবাবদিহিতা ছিল। তারপরে আমরা এখন একদলের প্রাধান্যের একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এসে পৌঁছেছি। এখানে আমরা কি করে ওই জবাবদিহিতার কাঠামোগুলো বজায় রাখতে পারবো, সেইটার একটা প্রশ্ন দেখা দিয়েছে। এবং সেখানে অমর্ত্য সেনের কাছ থেকে আমরা তাকে জিজ্ঞেস করতেই চাইব, এরকম ক্ষেত্রে আমরা আসলে
কি ধরনের জবাবদিহিতার কাঠামো দিয়ে এগিয়ে যেতে পারবো, কারণ এই ধরনের যেই ব্যবস্থা তার মধ্যে একটা ঝুঁকি হলো যে একদিকে আমরা এই ব্যবস্থা থেকে গণতন্ত্রের উন্নয়নের পথে একটা শুভ চক্রের দিকেও যেতে পারবো, আবার অন্যদিকে একটা দুষ্ট চক্রের দিকেও যেতে পারবো। একদিকে আমরা জবাবদিহিতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আরো শক্তিশালী করতে পারি, তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী হবে, তাতে জনগণের দৃষ্টিতে সরকারের বৈধতা বাড়বে এবং তাতে করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর সরকারের নিয়ন্ত্রণ আরো কমিয়ে আনা, শিথিল করার মতো পরিস্থিতি হবে। এটা হলো উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার পথ। এবং এই পথে এগুতে গেলে বাংলাদেশে এখন পর্যন্ত যেই জবাবদিহিতার কাঠামোগুলো এসেছে সেটা হলো, যদিও আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার জবাবদিহিতার কাঠামো দুর্বল ছিল, যদিও আমাদের রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা বা রাষ্ট্রীয় সংস্থাগুলো অতদূর শক্তিশালী করতে পারেনি, তবু যে শক্তিশালী নাগরিক সমাজ এবং স্বাধীন সংবাদ মাধ্যম, এদের মাধ্যমে সরকারের একটা জবাবদিহিতা এসেছে, অনানুষ্ঠানিকভাবে হলেও সরকারের একটা জবাবদিহিতা এসেছে। এবং সেই সঙ্গে বাংলাদেশের যে কোনো সরকারি হোক, সেই সরকারের বৈধতা অর্জনের জন্য মানুষের যে আমাদের স্বাধীনতা সংগ্রামের পথ থেকে মানুষের মনে অর্থনীতি উন্নয়নের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার জন্যই সরকার বৈধতা অর্জনের জন্যই এমন একটা যে একটা ওয়েলফেয়ার স্টেটের অন্তত একটা ভঙ্গি ধারণ করতে হয়েছে। একদম শেষে আমি আসবো যে অমর্ত্য সেনের যে সবচেয়ে আমাদের জন্য প্রয়োজনীয় ধারণা, এই ক্ষেত্রে সরাসরিভাবে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না হলেও পরোক্ষভাবে আমরা কতদূর সেখান থেকে ধারণা নিতে পারি, সেটা হলো তার যে পাবলিক রিজনিং এর ধারণা। পাবলিক রিজনিং এর ধারণা হলো যে একটা জ্ঞান মনস্ক বুদ্ধিভিত্তিক বিতর্ক, সেই বিতর্ক গণমাধ্যমের মাধ্যমে হতে পারে, যুক্তিতর্ক ভিত্তিক হতে পারে এবং মুক্ত আলোচনা, এমনকি আন্দোলন বিক্ষোভের মাধ্যমেও হতে পারে। এবং সেই সামাজিক উন্নয়নের পথে বুদ্ধিভিত্তিক বিতর্কের দিক দিয়ে তিনি ভারতের কথা বলেছেন, কিন্তু বাংলাদেশে আমরা সেই পথ ধরে কতদূর এগোতে পারবে, সেখানে আমরা অমর্ত্য সেনের পাবলিক রিজনিং এর থেকে কতদূর শিখতে পারবো সেটা আমরা দেখতে চাই। আমি কি একটু শেষে একটু পড়ে শোনাই অল্প সময়ের মধ্যে। In the context of contemporary Bangladesh, the question arises as to how much space is there to demand political rights, electoral democratic rights, whether the curtailment of political rights will allow demands for social rights like civil liberties, women empowerment rights of disadvantage, environmental protection, reducing public hazards for pollution. Electoral rights সীমিত থাকলেও আমরা ওইসব সামাজিক রাইটস গুলো নিয়ে পাবলিক রিজনিং এর মাধ্যমে কতখানি এগোতে পারি। The ruling regime itself may benefit from public opinion in support of many reforms that are related to sustaining economic growth momentum that are resisted by vested interest. সেগুলো হলো যেমন উইলফুল ডিফল্ট অফ ব্যাংক লোনস, যেটা মানি লন্ডারিং, লার্জ স্কেল ক্যাপিটাল ফ্লাইট, unlawful grabbing of land, hills and forests being grabbed by influential people. এখানে কি আমাদের যেটুকু গণতান্ত্রিক স্পেস আছে সেখানে পাবলিক রিজনিং এর ভূমিকা, পাবলিক রিজনিং দিয়ে আমরা কত দূরে এগোতে পারবে। ভারতে একটা সুপ্রতিষ্ঠিত গণতান্ত্রিক ব্যবস্থা আছে, তার মধ্যে বৈষম্য আছে, তার মধ্যে অনেক ধরনের টানাপোড়েন আছে, কিন্তু একটা পাবলিক অ্যাক্টিভিজমের স্পেস আছে। এটা অমর্ত্য সেন তার একটা ভারতের জন্য একটা শক্তি হিসাবে দেখেন।
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেখানে সেই পাবলিক স্পেস আমরা কতদূর পাবো এবং সেই পাবলিক স্পেসে ইলেকটোরাল রাইটসটা যদিও কিছুটা কাটিল হয়, তাহলেও সামাজিক অধিকারগুলো সামনে নিয়ে যাওয়ার জন্য পাবলিক রিজনিংকে কতটা কাজে লাগাতে পারবো, এটা স্যারের কাছে আমার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে বর্তমান কালে যেখানে তথ্য প্রযুক্তির যুগে একদিকে একদিকে আমাদের উদারনীতি এবং প্রগতিশীল নীতি যেটা পাবলিক রিজনিং দিয়ে এগিয়ে নিতে হয়, তার সাথে সাথে তো চরম রক্ষণশীলতা, পশ্চাৎপদতা, কুসংস্কার, ধ্যান ধারণার ভিত্তিতে একটা সামাজিক মেরুকরণ হচ্ছে। এটা ভারতে এখন হচ্ছে, ইউরোপে হচ্ছে, আমেরিকাতে হচ্ছে। এই নতুন প্রেক্ষাপটে অমর্ত্য সেনের লেখাগুলো তো এর আগের। এই পাবলিক রিজনিংকে সারা পৃথিবী, ভারতে, বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে আমরা কতদূর কার্যকরভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাব, সেটার জন্য বোধহয় তার লেখাগুলো, তার ধারণাগুলোকে ফিরে যেতে হবে, তার ব্যাখ্যা করতে হবে, তার পুনর্ব্যাখ্যা করে আমাদের শিক্ষণীয় কি আছে তা আমাদের বোঝার আছে। আমি এখানে সবাই কাছে ক্ষমা প্রার্থনা করছি আবারও, কারণ অমর্ত্য সেনের এই বিশাল কর্মকাণ্ডে বুঝে তাকে আবার বাংলাদেশের জন্য উপযোগী করে বলা, এটা কি সোজা কথা? এইটুকু যে পেরেছি এটাই তো যথেষ্ট। আপনাদের সবাই We will in fact proceed in a somewhat unorthodox way. Wahid has made a very interesting and challenging interpretation of Omarto's work and its relevance to Bangladesh. The appropriate move forward would now be to invite Omarto, sitting in Shantiniketan, technology permitting, to in fact give an initial response to what he has deduced from Wahid's presentation. So Omarto, take it from here. না ঠিক আছে, আমি বলতে থাকবো, আমি বলতে থাকবো, আলোচনা না আমি বলছি সময় খুবই ভালো, কিন্তু আমি না শোনা যাচ্ছে? আমি তো কথা বলছি, ওই কথাগুলো তো শোনাই নাহলে কোনো আচ্ছা হ্যালো, হ্যাঁ ফোনটা আমি স্পিকার মোডে এটা তো বাকি, আমি ফোনটা স্পিকার মোডে দিচ্ছি, স্যার কথা বলুন। হ্যালো, হ্যাঁ এটা তো আপনি কথা বলুন।
তোমারটা শুনতে পাচ্ছি আমরা, বলেন। আপনার ফ্রেমকে একটু উঠাতে হবে। ঠিক আছে 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 ঠিক আছে। এখন শুনতে পাচ্ছি স্যার। স্যার বলুন, আমরা এখন শুনতে পাচ্ছি স্যার। বুঝতে পারি মানে আপনি যে ওনাকে একটা ইয়ারফোন দিয়েছিলেন ওটা কোথায় এখন? ঠিক আছে অথবা তাহলে একটা মোবাইলটা ওনার কাছে একদম মুখের কাছে নিয়ে আসতে হবে, ধরে রাখতে হবে। মোবাইল ক্ষেত্রে আপনাকে আরেকটু কাছে হয় ইয়ারফোন দিতে হবে, তাহলে মোবাইলটা ওনার মুখের কাছে ধরে রাখতে হবে। মোবাইলে শোনা যাচ্ছে? মোবাইলে বললাম এখন মোবাইলটা বললাম কোনটা ভালো হলো পরেরটা ভালো, পরেরটা ভালো। কয়টা ভালো তাহলে মোবাইল চান করতাম আর এইবার এটা এখন হ্যাঁ এখন অনেক ভালো। এখন বেটার বেটার, নট অপটিমাল বাট বেটার। ঠিক আছে আপনি বলুন, আপনি বলুন, আমরা শুনবো, বলুন। It